আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখবো অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটির চ্যাপ্টার 7 করছিলাম তেজস পাবলিকেশন থেকে। তো আমাদের পাবলিকেশন ভেদে চ্যাপ্টারের নাম্বার ভিন্ন হইতে পারে, তবে আমরা হচ্ছে সাব গ্রুপ করছিলাম আর কি। তো এই সাব গ্রুপের আমরা আজকে থিওরাম 6 দেখবো। এর আগের পার্টে আমরা হচ্ছে সাব গ্রুপ কাকে বলে বা সাব গ্রুপ হইতে গেলে কি শর্ত মানতে হয় এবং একটা থিওরাম দেখছিলাম, থিওরাম 2। তো আজকে আমরা এই থিওরামটা দেখব। থিওরামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে অনেকগুলো সালে আসছে এবং এই থিওরামটা আশা করা যায় যে ন্যাশনালে এবং সামনে আরো এক ইয়ার পরে পরেই আসবে আর কি। হ্যাঁ, দেখো যে এই খুব গুরুত্বপূর্ণ একটা থিওরাম। তো থিওরামটাতে কি বলছে সেটা আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করব। বলছে যে মনে করি জি গ্রুপের একটি অশূন্যক উপসেট এইচ। দেখো আমরা গত যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসটাতেও এই ধরনের কথা পাইছিলাম, তাই না? তাহলে এইচ গ্রুপের উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এই শর্তটা দেওয়া আছে আমাদেরকে। যদি আমাদেরকে মূলত প্রমাণ করতে হবে এই এইচ হচ্ছে একটা উপগ্রুপ হবে। প্রথমে বলা হয়েছে যে এটা একটা এই এইচ এর পরিচয় দেওয়া হয়েছে। এই এইচটা হচ্ছে একটা উপসেট। কার উপসেট? জি গ্রুপের একটি অশূন্যক উপসেট হচ্ছে এইচ। হ্যাঁ, এখন বলা হয়েছে যে তাহলে এইচ গ্রুপের উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এই শর্তটা কি সে ফিল আপ করে। এখন এই যে যদি এবং কেবল যদি যদি কথাটা থাকে, সেক্ষেত্রে আমরা এগুলাকে কিভাবে সলভ করব। প্রথম বিষয় হচ্ছে দুইভাবে সলভ করতে হবে। এক নাম্বার বিষয় যে এইচ রে আমরা হচ্ছে গ্রুপ ধরে নেব, যে এইচ একটা হচ্ছে উপগ্রুপ, এটাকে ধরবো। হ্যাঁ, যে এইচ তাহলে এইচ গ্রুপের উপগ্রুপ হবে। মানে এই এইচ গ্রুপের বলতে এখানে আছে এই যে জি যেটা আছে না, এই জি যে গ্রুপ আছে এই গ্রুপের উপগ্রুপ হবে এইচ। হ্যাঁ, এটা বলা হয়েছে কিন্তু এখানে। তো এটা ভেজাল রাখা যাবে না আর কি। আবারও বলছি, এই যে এখানে জি যে গ্রুপ আমরা বলতেছি, এই গ্রুপটার হ্যাঁ অর্থাৎ জি এর উপগ্রুপ হবে এইচ। তো আমরা এটারে এ ধরনের যদি এবং কেবল যদি যদি শর্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করি যে প্রথমে আমরা হচ্ছে ধরে নেই যে এটাকে গ্রুপ বিবেচনা করে আমরা দেখব যে এই শর্তটা এটা মানে কিনা এইচ। আর দুই নাম্বার বিষয় হচ্ছে এই শর্তটাকে আমরা হচ্ছে ধরবো, ধরে নিয়ে এটাকে হচ্ছে শর্ত ধরে নিয়ে আমরা এইচ কে আবার হচ্ছে এইচ কে তখন উপসেট বিবেচনা করব। এই যেখানে বলছে যে উপসেট, এই উপসেট বিবেচনা করে আমরা দেখব যে চারটা শর্ত মানে কিনা। তোমরা জানো যে একটা উপসেট যদি গ্রুপে কনভার্ট হইতে চায় বা গ্রুপ হইতে চায়, তাহলে তার চারটা শর্ত মানতে হয়, তাই না? তো এই শর্তগুলো তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই চ্যাপ্টার 2টা দেখে আসবা। অর্থাৎ চ্যাপ্টার 2 বলতে আমি হচ্ছে গ্রুপ যে চ্যাপ্টারটা আছে সেই গ্রুপ চ্যাপ্টারটার নাম বললাম। হ্যাঁ, এই গ্রুপ চ্যাপ্টারটা যদি তোমরা না করো বা না জানো, তাহলে আসলে অ্যাবস্ট্রাক্ট তোমাদের দ্বারা হবে না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট শিখতে গেলে অবশ্যই গ্রুপ শিখতে হবে। তো গ্রুপ যাদের হচ্ছে ধারণা কম, তারা অবশ্যই আগে গ্রুপ দেখে আসবা, এরপরে এই লেকচার গুলো দেখবা, তাহলে ক্লিয়ার হইতে পারবে ভালোভাবে। ওকে, তাহলে আমরা এটার প্রমাণ শুরু করব। ওকে, চলো প্রমাণ শুরু করি তাহলে আমরা। আচ্ছা, এই যদি পরীক্ষায় যাও, পরীক্ষায় গিয়ে যদি দেখো যে এই ধরনের কোনো থিওরাম আসে নাই, হ্যাঁ, যদি এরকম আসে যে আমাদের এরকম যদি দিয়ে দেয় যে ধরো যে মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, যদি এরকম দেখো প্রশ্নতে যদি এরকম বলে যে মৌলিক উপপাদ্যটি কি করো, বর্ণনা ও প্রমাণ করো, সেক্ষেত্রে কি করবা? এই মৌলিক উপপাদ্যটি বর্ণনা আর প্রমাণ, হ্যাঁ, এটা যদি আসে পরীক্ষায়, সেক্ষেত্রে তোমাদেরকে এই জায়গাটা মুখস্থ রাখতে হবে। দেখো এখানে যা লিখছি না, এটা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্যের বর্ণনা। কি বললাম বলো? বলছো? বলো নাই? বলো। এখানে যা লিখছি এটা হচ্ছে বর্ণনা। তাহলে যদি আমাদেরকে এটা দেওয়া থাকে, তাহলে আমরা বর্ণনা দেব। প্রথমে কি দেবো বলো তো? দিব হচ্ছে বর্ণনা। এখানে লিখবো, মনে করো যে বর্ণনা। হ্যাঁ, বর্ণনা দিয়ে এখানে যে লেখাটা লিখছি এই পর্যন্ত আমরা লিখে ফেলবো। তাহলে আমাদেরকে এটা প্রশ্নটা দুইভাবে করতে পারে। একটা হচ্ছে এইভাবে দেওয়া থাকতে পারে, দিয়ে আমাদেরকে প্রমাণ করতে বলতে পারে। আর একটা আমাদেরকে এটা বলতে পারে যে মৌলিক উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আগে বর্ণনাটা দেব। তাহলে এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখাটা খুবই সহজ। আমরা বলবো যে মনে করে জি গ্রুপের একটি অশূন্যক উপসেট এইচ, আর এইচ গ্রুপের উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি হচ্ছে এই শর্ত।
তাহলে এটুকু আমরা মুখস্থ করে ফেলবো, কারণ আমাদের পরীক্ষায় এটাও দেওয়া থাকতে পারে অথবা এটাও দিয়ে আসতে পারে। ওকে, তো বেশিরভাগ পরীক্ষায় আমাদের হচ্ছে বর্ণনা দিয়েই, তবে বলা যায় না, যদি কখনো মনে করে যে না আমরা এবার দিব না, আমরা এবার এটা লিখবো, সেক্ষেত্রে এটাও দিতে পারে। তো আশা করি তোমরা প্রশ্নটা ক্লিয়ার। এখন আমরা হচ্ছে ম্যাথটা শুরু করব। আর যারা হচ্ছে আগের ক্লাসটি দেখো নাই, তারা একটু আগের ক্লাসটি দেখে আসবা, তাহলে সুবিধা হয় আর কি। কারণ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা ম্যাথের সাথে আর একটা সম্পর্কযুক্ত হয়ে যায়। তো ওকে, তাহলে আমরা প্রমাণ লিখি, যে প্রমাণ, প্রমাণ হ্যাঁ, তাহলে মনে করি জি গ্রুপের উপগ্রুপ হচ্ছে এইচ। দেখো আবারও বলে, এটাকে দুই ভাবে আমরা প্রমাণ করব। প্রথমে আমরা দেখব যে এই উপগ্রুপ আমরা এটা ধরে নিব, হ্যাঁ, যে এইচটা অরিজিনালি জি এর একটা উপগ্রুপ। যদি উপগ্রুপ হয় সেক্ষেত্রে আমরা এই শর্তটা আনার চেষ্টা করব। যদি এই শর্তটা আসে তাহলে তো এই এইচ হচ্ছে এই শর্তটা মানতেছে। তাহলে একটা আমাদের প্রমাণ হয়ে গেল। আরেকবার কিভাবে প্রমাণ করতে হবে, এই শর্তটাকে আমাদের হচ্ছে শর্ত ধরে নিতে হবে। ধরে নিয়ে তখন আমাদের এই এইচ কে উপসেট বিবেচনা করে চারটা কন্ডিশন আমাদেরকে ফলো করাইতে হবে। সেই চারটা কন্ডিশন মানলেই আমাদের হচ্ছে পুরো থিওরেমটা প্রমাণ হয়ে যাবে। তো আমরা সেভাবে করব। ওকে, তাহলে মনে করি জি গ্রুপের উপগ্রুপ হচ্ছে কি এইচ। আমরা দেখাবো এইচ। ওকে, তাহলে আমরা দেখাবো ফর অল a, b belongs to H বা a b inverse belongs to H। হ্যাঁ, এটা আমরা দেখাবো, বুঝছো? দেখো প্রশ্নতে এটাই বলছিল, এটা আমরা হচ্ছে প্রথমে দেখাবো কখন, যখন আমরা H কে উপগ্রুপ বিবেচনা করব। কি হবে, যে a আর b যদি H এর সদস্য হয় তাহলে a b ইনভার্সটাও H এর সদস্য হবে। এটা আমরা প্রথমে দেখাবো। ওকে, আমরা একটু স্ট্রোকটা ছোট করে নেই। তাহলে এখন লিখি আমরা, যে দেওয়া আছে এইচ জি এর একটি উপগ্রুপ। দেখো প্রশ্নটা তোমাদের এভাবেও থাকতে পারে আর কি, মানে ভাষাটা অনেকভাবে লেখা যায় এটার। হ্যাঁ, ভাষাটা হচ্ছে অনেকভাবে লেখা যায়। এই ভাষাটা এভাবেও থাকতে পারে। দেখো যে আমি একটু পড়ে শোনাই। সাধারণ গুণ প্রক্রিয়ায় জি একটি হচ্ছে তোমার গ্রুপ, গুণ প্রক্রিয়ায় জি একটি গ্রুপ, তার এইচ এবং এইচ তার একটি অশূন্য উপসেট হলে এইচ গুণ প্রক্রিয়ায় জি এর একটি উপগ্রুপ হবে। এরকম ভাবেও থাকতে পারে প্রশ্নটা। তো তোমরা প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে আসলে প্রশ্নটাতে কি বলছে আমাদেরকে। আর এই শর্তটা তো অবশ্যই দেওয়া থাকবে, যদি বর্ণনা দেওয়া থাকে। হ্যাঁ, বর্ণনা যদি থাকে তাহলে এটা অবশ্যই প্রশ্নটা দেওয়া থাকবে আমাদের। ওকে, তাহলে আমরা বলছিলাম যে দেওয়া আছে এইচ জি এর একটি কি উপগ্রুপ। সুতরাং আচ্ছা দেখো আমরা লিখতে পারবো, তাহলে এইচ যদি জি এর একটা উপগ্রুপ হয়, তাহলে আমরা লিখতে পারবো যে বা এইচ একটি গ্রুপ। আচ্ছা মনে আছে তোমাদের? বলো তো উপগ্রুপের সংখ্যাটা কি ছিল আমাদের, বলো।
হ্যাঁ, এক বাক্যে বলো কেউ যে ভাইয়া উপগ্রুপের সংখ্যা এটা ছিল, বলো তো। উপগ্রুপের সংখ্যা আমাদের ছিল যেটা, যদি এইচ হচ্ছে একটা উপসেট হয়, হ্যাঁ, জি এর এইচ একটা যদি উপসেট হয় এবং জি যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে গুণ প্রক্রিয়ায় অথবা যোগ প্রক্রিয়ায়, আমি উপগ্রুপের সংখ্যা বলছিলাম যে জি যে প্রক্রিয়ায় গ্রুপ, সেই একই প্রক্রিয়ায় এইচ নিজেই যদি একটা গ্রুপ হয়, তাহলে এইচ কে আমরা হচ্ছে জি এর উপগ্রুপ বলতে পারবো। তো অনুরূপভাবে এখানে আমরা বলতেছি যদি এইচ জি এর উপগ্রুপ, তার মানে এই এইচ একটা প্রথমত গ্রুপ উপগ্রুপের সংখ্যা থেকে, এজন্য আমরা এখানে লিখবো যে এইচ হচ্ছে কি একটি গ্রুপ। কোথায় থেকে পাইছি আমরা? উপগ্রুপের সংখ্যা অনুসারে লিখে দিতে পারো, বা না লিখে দিলেও কোনো সমস্যা নেই। উপগ্রুপের সংজ্ঞা থেকে বা অনুযায়ী। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে আবারও একটু সংখ্যাটা দেখাই। এই যেটা বলছিলাম আমরা যে একটি গ্রুপ জি এর অশূন্যক উপসেট হচ্ছে এইচ কে জি এর উপগ্রুপ বলে যদি এই এইচ নিজেই জি এর বর্ণিত প্রক্রিয়ায় গ্রুপ হয়। আমরা কিন্তু এই উপগ্রুপের সংখ্যাতে বলছিলাম এবং বিস্তারিত তখন বলছি। অর্থাৎ এইচ কে উপগ্রুপ জি এর যদি উপগ্রুপ হইতে হয়, তাহলে এইচ কে নিজেই হচ্ছে কি হইতে হবে? গ্রুপ হইতে হবে। তো সেই সংখ্যা অনুযায়ী আমরা এটা কিন্তু লিখছি, অন্য কোনো কিছু লিখি নাই। হ্যাঁ, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো, তখন আমরা এখন লিখব যে তখন মানে যেটা বলবো আর কি, যে এইচ হচ্ছে যদি গ্রুপ হয়, তাহলে গ্রুপ হইছে কয়টা শর্ত মানে? 4টা শর্ত মানে। তো এই 4টা শর্তের মধ্যে একটা শর্ত কি? একটা শর্ত আছে হচ্ছে তোমার বিপরীত বিধি একটা আছে। তো সেই শর্তটা আমরা এখানে প্রয়োগ করে এটা নিয়ে আসার চেষ্টা করব। তো এই জন্য আমরা এখন এখানে বলতেছি যে তখন, হ্যাঁ, তখন বিপরীত বিধি দ্বারা পাই কি পাই? দেখো বি বিলংস টু এইচ। দেখো আমাদের ইনভার্স ল যেটা ছিল সেটা হচ্ছে বি যদি এইচ এর হচ্ছে কি হয়? উপাদান হয়, তাহলে হ্যাঁ এই বি ইনভার্স এটাও হচ্ছে এইচ এর উপাদান হবে। আমরা কিন্তু এটা হচ্ছে ইনভার্স ল যখন পড়ছিলাম, ইনভার্স ল থেকে এটা আমরা জানি যে বি যদি এইচ এর উপাদান হয় অথবা জি এর উপাদান হয়, মানে যার উপাদান হবে, এই বিটা নিজেই এটার হচ্ছে বিপরীত উপাদানটা ওর মধ্যে থাকবে। এটা হচ্ছে ইনভার্স ল আর কি, এটা ল অনুযায়ী আমরা এটা বলতে পারি। এই জন্য আমরা লিখছি যে তখন বিপরীত বিধি দ্বারা পায় যে বি বিলংস টু এইচ, যে বি যদি এইচ এর উপাদান হয় তাহলে বি ইনভার্সটাও এইচ এর উপাদান হবে। এটা ইনভার্স ল থেকে আমরা জানি, গত ক্লাসে আমরা বলছিলাম, আবার যখন ইনভার্স ল পড়াইছিলাম তখন এটা বলছিলাম। এখন দেখো এটা যদি হয় তাহলে আবদ্ধ বিধি দ্বারা আমরা কি পাবো? দেখো এবং আবদ্ধ বিধি দ্বারা পাই এ বিলংস টু এইচ। দেখো আবদ্ধ বিধি যেটা, আবার বলতেছি আমরা যে এ যদি এইচ এর উপাদান হয়, হ্যাঁ বলো, এ যদি এইচ এর উপাদান হয়, আবার এই এইচ এর উপাদান কি এখানে বি ইনভার্সটাও না? দেখো উপরে যেটা লিখছি বিপরীত বিধি দ্বারা আমরা লিখতে পারি এটা, যদি বি যদি এইচ এর উপাদান হয় তাহলে বি ইনভার্সটাও এইচ এর উপাদান হবে। এখন আবদ্ধ বিধি আমরা এখানে প্রয়োগ করব, তার আগে আমরা বলতেছি দেখো আবদ্ধ বিধিটা কি ছিল তোমাদের মনে আছে বলো তো? আবদ্ধ বিধিটা এরকম ছিল, আমি একটু তোমাদেরকে বলি, যদিও গত ক্লাসেই আমি দেখাইছি তোমাদেরকে এটা। আমাদের আবদ্ধ বিধি এরকম ছিল যে এ কমা বি বিলংস টু জি, হ্যাঁ, তাহলে আমাদের আবদ্ধ বিধিটা হবে যে এ বি বিলংস টু জি। এটা হচ্ছে আমাদের আবদ্ধ বিধি। এটা ছিল আমাদের আবদ্ধ বিধি, ঠিক আছে।
এটাই আবদ্ধ বিধি, যে এ আর বি যদি আমাদের হচ্ছে জি এর সদস্য হয়, তাহলে গুণ প্রক্রিয়া হচ্ছে এ আর বি, এটা হচ্ছে জি এর কি হবে, উপাদান হবে। এটাই আবদ্ধ বিধি। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে দেখার চেষ্টা করব। তাহলে এখানে লিখলাম যে এ বিলংস টু এইচ, হ্যাঁ, এ এইচ এর উপাদান। আবার এখান থেকে আমরা লিখতে পারবো যে এই এইচ এর উপাদান হচ্ছে বি ইনভার্সটাও, হ্যাঁ, বি ইনভার্সটাও হচ্ছে এইচ এর উপাদান। দেখো, তাহলে এটারে আমরা কমা কমা দিয়ে লিখলাম না, এটাকে এইভাবেও চাইলে লিখতে পারতাম যে এ কমা বি ইনভার্স বিলংস টু এইচ। দেখো, আমরা এটাকে আলাদা করে লিখছি যে এও এইচ এর উপাদান, বি ইনভার্সটাও এইচ এর উপাদান। সেটা এইভাবে লেখা যেত যে এ কমা বি ইনভার্স বিলংস টু এইচ, যে এখানে এটাও এইচ এর উপাদান, বি ইনভার্সটাও এইচ এর উপাদান। তো আবদ্ধ বিধি অনুযায়ী যদি এ কমা বি বিলংস টু জি জন্য আমরা এটা যদি লিখতে পারি, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারবো বলতো, যে ভাইয়া এ বি ইনভার্স বিলংস টু এইচ, হ্যাঁ, এটা লিখতে পারবো না? বলো যে ভাইয়া পারবেন। তাহলে আমরা সেটা এখানে লিখবো, ঠিক আছে? তা আমরা যা পারি সেটা কি করব এখানে বলো তো, বলো কি করব, সেটা অবশ্যই লিখিব। বলো যে লিখিব। তাহলে এই জন্য আমরা বলবো যে, হ্যাঁ, বা এ বি ইনভার্স বিলংস টু এইচ। বুঝছো? আমরা তো এটা লিখতে পারি, এখনই দেখাইলাম, তো এই জন্য আমরা এটা কি লিখলাম। ওকে, তাহলে আমাদের যে শর্তটা ছিল প্রশ্নতে, দেখো তো এই শর্তটার মতো হয়েছে কিনা। যদি ফরওয়াল এ কমা বি বিলংস টু এইচ হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি ইনভার্স বিলংস টু এইচ। দেখো, আবারও বলি, মানে এখান থেকেই আমরা এটা কিভাবে মিলাইলাম, এই এটাও এইচ এর সদস্য, বিটাও এইচ এর সদস্য, আর এই বি বিলংস টু এইচ কে নিয়ে আমরা, এই যে বি বিলংস টু এইচ কে নিয়ে আমরা হচ্ছে এটা বানাইছি। এটা বানাইতে পারি আমরা শর্ত দ্বারা, এই জন্য শর্ত উপরে লিখছি যে বিপরীত বিধি দ্বারা আমরা এটা লিখতে পারি। দেখছো? আবার এখানে যে এ আছে না, এই এ বিলংস টু এইচ, তাহলে এ বিলংস টু এইচ নিছি আমরা। আবার এই যে বিপরীতের এই বিধি থেকে আমরা এটা পাইছি, এই দুটার জোড়ন দিয়ে আমরা এটা কি বানাইলাম, কারণ আমাদেরকে এটা বানাইতে হবে, তো আমরা বানাইতে পারছি। তাহলে শর্ত কি ফিল আপ করছে না করে নাই বলো, করছে না করে নাই বলো, বলো যে করছে। হ্যাঁ, তাহলে আমরা তো প্রথম আমাদের প্রমাণটা হয়ে গেল। এখন আবার বিপরীত ভাবে আমাদের প্রমাণ করতে হবে। বিপরীত ভাবে কি, আমাদেরকে এটা হচ্ছে এখন মেইন ফর্মুলা ধরে নিতে হবে। এই যেটা দেখো, যে এ বি ইনভার্স বিলংস টু এইচ, এটাকে মেইন শর্ত ধরে আমাদেরকে, এটা হচ্ছে মেইন শর্ত। হ্যাঁ, এরপরে আমাদেরকে কি করতে হবে, এইচ যেটা আমরা এতক্ষণ যেটাকে উপগ্রুপ বিবেচনা করে আমরা এটা প্রমাণ করলাম, এখন এইচ কে আমাদেরকে উপসেট বিবেচনা করতে হবে। কি সেট বলতো? উপসেট। আর উপসেট হোক আর সেট হোক, এই সেট বা উপসেট যদি গ্রুপে রূপান্তর হইতে চাই, তাহলে কয়টা শর্ত মানতে হয় বলো? 4টা। হ্যাঁ, এই 4টা শর্ত কি কি তোমরা জানো তো না? আশা করি জানো। 1 নাম্বার শর্ত হচ্ছে আবদ্ধ বিধি, 2 নাম্বার শর্ত হচ্ছে কি সংযোজন বিধি, এরপর 3 নাম্বার শর্ত হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি, আর একটা হচ্ছে কি বিপরীতের অস্তিত্ব বিধি। এই যদি 4টা শর্ত যদি তারা মানে চলতে পারে, এই শর্ত অনুযায়ী মানে চলতে পারে, তাহলে আমরা বলবো যে হেই তুমি এইচ, তুমি যাও, তোমারই আমি সার্টিফিকেট দিলাম, তুমি এখন থেকে জি এর একটা কি উপগ্রুপ। ওকে, তাহলে চলো আমরা বাকি কাজটা করে ফেলি। তাহলে যদি এবং কেবল যদি যদি শর্ত থাকে, তাহলে 2 ভাবে আমাদেরকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, প্রথম ধাপ হচ্ছে এরে আমরা প্রমাণ করলাম এই পর্যন্ত, এখন আমরা বিপরীত ক্রমে প্রমাণ করব। এর শর্ত ধরবো, এর শর্ত ধরে আমরা এইচ কে উপগ্রুপ করার চেষ্টা করব। চলো আমরা তাহলে নেক্সট যে কাজটা, সেই কাজটা করি। তাহলে আমরা এখন বলবো যে বিপরীত ক্রমে ধরি for all a comma b belongs to h, হ্যাঁ, বা এখান থেকে আমরা লিখতে পারলাম কি এ বি ইনভার্স বিলংস টু হচ্ছে কি এইচ। ওকে, আমরা দেখাবো এইচ একটা উপগ্রুপ। এখন এই শর্ত থেকে আমরা দেখাবো এই এইচটা একটা উপগ্রুপ। তাহলে আমরা বলবো যে আমরা দেখাবো
এইচ একটি উপগ্রুপ। চলো তাহলে আমরা এবার ঝাঁপিয়ে পড়ি এর উপগ্রুপ প্রমাণ করার জন্য। তো উপগ্রুপ যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে 4টা শর্ত লাগবে। কয়টা শর্ত বলো? 4টা। 1 নাম্বার শর্ত কি শর্ত? 1 নাম্বার আবদ্ধ বিধি। তোমরা শর্তগুলো উলট পালট করে লিখতে পারবা, সমস্যা নাই। আবদ্ধ বিধি। আচ্ছা, আবদ্ধ বিধি যেটা ছিল সেটা একটু তোমাদেরকে আবারও দেখাই। আমাদের আবদ্ধ বিধি যেটা ছিল তোমরা তো জানো, একটু আগেই দেখাইছি। মেইন আবদ্ধ বিধির হচ্ছে মেইন কনসেপ্ট হচ্ছে এটা যদি জি এর এবি যদি জি এর উপাদান হয় তাহলে আবদ্ধ বিধি হচ্ছে যে এ বি বিলংস টু জি। এটা হচ্ছে আবদ্ধ বিধি। এটা হচ্ছে কি আবদ্ধ বিধি শর্ত। আবদ্ধ বিধি হইতে গেলে এইরকম আকার আসতে হবে। তো এখন আমরা দেখি যে এখান থেকে আবদ্ধ বিধির আকার যাওয়া যায় কিনা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আমাদের যেটা শর্ত, এই শর্তটা আমরা লিখবো প্রতিটার ক্ষেত্রেই। হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রে লিখবো যে আমাদের আছে কি আছে বলো তো? বলো কি আছে? এই যে এটা আছে না রে, এটা বলো যে আমাদের আছে a, b belongs to h, বা এখান থেকে লিখতে পারছিলাম আমরা a b ইনভার্স belongs to h। আচ্ছা দেখো, খুবই গভীরভাবে লক্ষ্য করো। সেটা হচ্ছে যে এই শর্তটা থেকে এ বি বিলংস টু এইচ, এই শর্তটা থেকে আমরা এ বি ইনভার্স বিলংস টু এইচ লিখতে পারছি। এখন আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে এ কমা বি ইনভার্স বিলংস টু এইচ, বা এ বি ইনভার্স এর উপর ইনভার্স বিলংস টু এইচ। দেখো, বলবা যে ভাইয়া আপনি কোথায় থেকে কি পাচ্ছেন, কি লিখছেন, কিছুই বুঝি না। বুঝাই দেয় একটু। দেখো দেখো, এদিকে 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 এখানে যদি বি বিলংস টু এইচ কে এইভাবে লেখা যায়, বি ইনভার্স এইচ। হ্যাঁ, এটা যদি লেখা যায় মানে বি বিলংস টু এইচ কে যদি বি ইনভার্স এইচ লেখা যায়। হ্যাঁ, দেখো যদি এ বিলংস টু এইচ, যে কথা বলতে এ যদি এইচ এর সদস্য হয়, এ ইনভার্স ও এইচ এর সদস্য হয়, এটা কোথায় থেকে জানি? ইনভার্স ল অনুযায়ী। তাহলে দেখো, এ ইনভার্স বিলংস টু যদি এইচ হয় তাহলে এটারে পুরাটারে মনে করো যে এ। হ্যাঁ, তাহলে এটার উপর যে ইনভার্স, এটা হচ্ছে এইচ এর সদস্য হবে না? কি রে বলো যে হবে। তাহলে আমরা লিখতে পারতেছি যে এ কমা বি ইনভার্স বিলংস টু এইচ, বা এই শর্ত অনুযায়ী এ ঠিক আছে আর বি ইনভার্স তো আছে, সাথে এটার উপর কি আর একটা ইনভার্স লাগাই দিতে পারতেছি এই শর্ত অনুযায়ী। দেখো যে বি ইনভার্স বিলংস টু যদি এইচ হয় তাহলে আমরা এটা লিখতে পারবো। এটারে এখন মনে করো মনে করো যে পুরোটাই বি, এটার উপর একটা ইনভার্স ল অনুযায়ী কি এটা হয়। তো সেই জন্য আমরা লিখছি এ বি ইনভার্স উপরে ইনভার্স বিলংস টু এইচ। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো না? বলো পারছো কিনা? বুঝতে পারছো? পারো নাই? বলো যে পারছি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো ভাইয়া? যে ভাইয়া এই ইনভার্স ক্যান্সেল করা যায়, তাহলে এ বি বিলংস টু এইচ হয়েছে নি? এটার মধ্যে দেখা যাচ্ছে, আবদ্ধ বিধির মধ্যে দেখা যাচ্ছে।
যাচ্ছে। তার মানে এই ল অনুযায়ী আমাদের হচ্ছে এই এইচটা হচ্ছে আবদ্ধ বিধি মেনে চলে। হ্যাঁ, সুতরাং আমরা লিখবো যে সুতরাং এইচ এ আবদ্ধ বিধি খাটে, আবদ্ধ বিধি খাটে বা এইচ আবদ্ধ বিধি মেনে চলে। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার, সংযোজন বিধি বলবো। কি বলবো বলতো? সংযোজন বিধি। হ্যাঁ, বলো সংযোজন বিধিটা কি? মনে আছে তোমাদের? সংযোজন বিধি মনে আছে? মনে নাই? কার মনে আছে বলো সংযোজন বিধিটা কি? সংযোজন বিধিটা মূলত এরকম ছিল, দেখো যে ফর অল a, b, c belongs to G, যদি a b c G এর উপাদান হয় তাহলে আমরা লিখতে পারতাম যে a b c belongs to G or a বাইরে b c belongs to G। অথবা এটা ইকুয়াল দেওয়া যেতে পারে আর কি। যদি a b c belongs to এটা হয় G হয়, তাহলে a b c বাইরে থাকবে, G হবে, মানে G এর উপাদান এটা হবে। আবার a বাইরে থাকবে, এই দুটা ভিতরে থাকবে, G এটা G এর উপাদান হবে। এটাই মূলত আমাদের কি ছিল বলতো? সংযোজন বিধি ছিল। তো আমরা এই শর্ত অনুযায়ী সংযোজন বিধিটা করার চেষ্টা করবো যে আসলে সংযোজন বিধিটা মেনে চলতেছে কিনা, এটা একটু আমরা দেখার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আমাদের কি সংযোজন বিধি। এটাই আমাদের সংযোজন বিধি ছিল। তো এখানে আমরা এইভাবে এটা দেখানোর প্রয়োজন পড়বে না আমাদের, যদিও আমরা গত ক্লাসে এটা একবার দেখাইছিলাম আর কি। এটা তোমরা একবারে লিখে দিতে পারবা। সেটা কি যে এইভাবে লিখবো আমরা যে যেহেতু H সাবসেট G এবং G একটি গ্রুপ। গত ক্লাসেও কিন্তু আমরা এইভাবে এটা করছিলাম। এবং G একটি গ্রুপ, সুতরাং G এ সংযোজন বিধি খাটে। সুতরাং G এ সংযোজন বিধি খাটে। বিধি খাটে। তো গত ক্লাসে যেটা বলছিলাম এখানেও সেটা বলবো। হ্যাঁ, এটা একটু আমরা রিমুভ করে দেই। এটা আমাদের সংযোজন বিধি মূলত। এটা চাইলে তোমরা উদাহরণ হিসেবে লিখে দিতে পারো আর কি, সমস্যা নাই, তবে আমরা দিব না। হ্যাঁ, এখানে দেখো যে এই এইচটা হচ্ছে কি জি এর সাবগ্রুপ। ওকে, আর জি একটা তো গ্রুপ, আর জি যদি গ্রুপ হয় তো গ্রুপ ও হয়েছে 4টা শর্ত, মানে সেই 4টা শর্তের মধ্যে সংযোজন বিধিও একটা শর্ত। আর যেহেতু জি এর একটা সাবসেট হচ্ছে এইচ, ভালোভাবে বুঝো, জি এর সাবসেট হচ্ছে এইচ, তো জি যদি গ্রুপ হয়, এই যদি সংযোজন বিধি মেনে চলে, তাহলে এই এইচও কি হবে, এই এইচটাও সংযোজন বিধি মেনে চলবে। এই জন্য আমরা লিখবো যে বা এইচ
সংযোজন বিধি মেনে চলে বা এইচ এর সংযোজন বিধি খাটে। সংযোজন বিধি খাটে। হ্যাঁ, এটা একটা গেল। তাহলে গত ক্লাসেও আমরা শর্তটা এইভাবে দেখাইছিলাম, এই ক্লাসেও দেখাইলাম। 3 নাম্বার, আমাদের আর 2টা শর্ত আছে, তাই না? একটা হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি আর একটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। তো অভেদকের অস্তিত্ব বিধি আমরা লিখি অভেদকের অস্তিত্ব বিধি। আচ্ছা, অভেদকের অস্তিত্ব বিধিটা কি বলতো? অভেদকের অস্তিত্ব বিধিটা হচ্ছে যে ই যদি জি এর উপাদান হয়, হ্যাঁ, এইটা হবে আইডেন্টিটি আর কি, আইডেন্টিটি। তাহলে দেখো যে তাহলে হচ্ছে আমাদের অভেদকের অস্তিত্ব বিধি যেটা ছিল যে এ স্টারিক ই ইকুয়াল ই স্টারিক এ ইকুয়াল হচ্ছে এ। দেখো অভেদকের অস্তিত্ব বিধি হচ্ছে এরকম যে এর সাথে এই উপাদানটাকে যদি গুণ করা হয় তাহলেও এও পাওয়া যাবে, আবার এই উপাদানটার সাথে যদি এ গুণ করা হয় তাহলেও কি পাওয়া যাবে? এ পাওয়া যাবে। তো এখন আমরা আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা থেকে আমরা চেষ্টা করব যে এই ইটা হচ্ছে আমাদের এইচ এর উপাদান, এটা নিয়ে আসার চেষ্টা করব। যদি নিয়ে আসতে পারি তাহলে বুঝবো যে এই এইচটা হচ্ছে কি আমাদের এই অভেদকের অস্তিত্ব বিধিটা মেনে চলে। তো চলো আমরা এটা একটু করার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে প্রশ্নতে যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা কি বলতো? হ্যাঁ, এরকম ছিল আমাদের। আমরা লিখতে পারি যে প্রদত্ত শর্ত দ্বারা কি ছিল? প্রদত্ত শর্তটা আমাদের যে এ কমা বি বিলংস টু হচ্ছে এইচ বা এ বি ইনভার্স বিলংস টু হচ্ছে কি এইচ, এটা আমাদের শর্ত ছিল। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো যে এ বিলংস টু এইচ। ওকে, এদিকে লক্ষ্য করো, এ বিলংস টু এইচ। তো এ যদি এইচ এর উপাদান হয় তাহলে অবশ্যই এ ইনভার্সটাও এইচ এর উপাদান হবে, ইনভার্স ল অনুযায়ী। বুঝতে পারছো? আবারও দেখো, এটা তো আমরা তো শর্ত উঠাই নিছি প্রশ্ন থেকে, এখন আমরা নতুন করে লিখতেছি যে এ বিলংস টু এইচ। এ যদি এইচ এর উপাদান হয় তাহলে এর বিপরীত উপাদানটাও এইচ এর মধ্যেই থাকবে, ইনভার্স ল অনুযায়ী আমরা এটা বলতে পারি। তাহলে এখন এটা এখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো যদি এখানে দেখো তোমার এ বিলংস টু এইচ হওয়ার কারণে যদি আমরা লিখতে পারি যে এ বি ইনভার্স বিলংস টু এইচ, হ্যাঁ, তাহলে এখন এই এ কমা এ ইনভার্স, দেখো এটারে এই এ বি বিলংস টু এইচ, এ কমা বি বিলংস টু এইচ, এটারে আমরা এইভাবে লিখতে পারতাম যে এ বিলংস টু এইচ আবার হচ্ছে কি তোমার বি বিলংস টু কি এইচ। তো অনুরূপভাবে আমরা এই যে এটা এ বিলংস টু এইচ, এ ইনভার্স বিলংস টু এইচ তে যদি আমরা এইভাবে লিখি এই এ কমা এ ইনভার্স বিলংস টু এইচ, তাহলে এই যে এই শর্ত অনুযায়ী কি লিখতে পারবো বলতো? যে এ ইনভার্স বিলংস টু এইচ লিখতে পারবো শর্ত অনুযায়ী, সেটা আমরা এখানে করব। এখানে দেখো, তাহলে আমরা যেটা লিখতে পারবো বা এই এর জন্য এ ঠিক থাকবে, হ্যাঁ, আর এখানকার এই বিটাও এইচ এর সদস্য হওয়ার কারণে যেহেতু এটা হয়েছে আমাদের, সেহেতু আমি তো এখানে বিস্তারিত দেখাই দিলাম, আগেও দেখাইছি, যেহেতু আমরা লিখতে পারবো কি এ ইনভার্স বিলংস টু এইচ। দেখো আবারও বলছি, দেখো যে এ
কমা বি বিলংস টু এইচ, এটার ফল এটা কিভাবে হয়েছে যে এ বিলংস টু হচ্ছে এইচ, আবার হচ্ছে বি বিলংস টু হচ্ছে কি এইচ, এই দুইটারে একসাথে আমরা এটা লিখতে পারি। আর এখান থেকে আমাদের যদি আসে যে এ কমা বি বিলংস টু এইচ হওয়ার কারণে যদি আমাদের হয় এ বি ইনভার্স বিলংস টু এইচ, তাহলে এখানে এই বির পরিবর্তে যদি এ ইনভার্স দেয় তাহলে কি হবে, এখানে এটাও এ ইনভার্স হয়ে যাবে। সেটাই হয়েছে এখানে। আশা করি তোমরা এখন বুঝতে পারছো। বলো তো বুঝতে পারছো কিনা, কমেন্টে একটু জানাও। বলো, ভিডিওটা পজ করে বলো যে ভাইয়া বুঝতে পারছি। বলো 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 যে ভাইয়া বুঝতে পারছি। ওকে। তাহলে আমরা এখান থেকে আবার কি লিখতে পারি বলতো, যে বা এখান থেকে এটা কাটে যায়, কাটে গেলে ই থাকে বিলংস টু এইচ। বলবো যে ভাই ই কিভাবে থাকে, এই আমি তো পড়াইছিলাম তোমাদেরকে, গত ক্লাসটাতেও দেখাইছি। মানে আইডেন্টিটি গুণের ক্ষেত্রে মান হয় কি ওয়ান। দেখো 1 দ্বারা যদি এ রে গুণ করো তাহলে কি হয়, এ হয়। যদি এ কে 1 দ্বারা গুণ করো তাহলেও কি হয়, এ হয়। আর আমাদের অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে এই গুণের সময় আইডেন্টিটি হচ্ছে ই, অর্থাৎ ইর সাথে দেখো এর সাথে এ গুণ করেও এ পাওয়া যাবে, আবার এর সাথে ই গুণ করেও হচ্ছে কি পাওয়া যাবে, এ পাওয়া যাবে। ও সরি, এর সাথে ই গুণ করে এ পাওয়া যাবে, এর সাথে এ গুণ করেও কি পাওয়া যায়, এ পাওয়া যাবে। তার মানে এই ওয়ানটা গুণের সময় কি ওয়ান হিসেবে কাজ করবে ইটা। এই জন্য এটা কি বিপরীত কাটে গেলে ওয়ান হয় গুণের জন্য, সেটারে আমরা অ্যাবস্ট্রাক্টে কি লিখবো, ই লিখবো। এটা তো আমি আগেও পড়াইছি, তারপরও তোমাদেরকে মনে করাই দিচ্ছি আর কি, কারণ মনে করে দেওয়া ভালো। যদিও আমাদের একটু সময়টা বেশি যাবে, তোমরা স্পিড দিয়ে দেখতে পাবা, হ্যাঁ, কিন্তু মাথায় থাকবে বেশি। তাহলে আমরা পাইছি, আমরা একটু আগেই দেখালাম যে এই ইটা হচ্ছে আমাদের অভেদক। তো এই শর্ত থেকে আমরা এই ইটারে কিন্তু পাইছি, এই জন্য আমরা লিখতে পারবো এখন যে বা হ্যাঁ এইচ এ অভেদক বিদ্যমান, এইচ এ অভেদক বিদ্যমান। পাইছো? সর্বশেষ আর একটা আছে, এই শর্ত হইলে আমাদের প্রমাণ কমপ্লিট। হ্যাঁ, শর্ত কি, বিপরীতের অস্তিত্ব বিধি, তাই না? বিপরীতে অস্তিত্ব বিধি, অস্তিত্ব বিধি। দেখো বিপরীতের অস্তিত্ব বিধি যেটা, সেটা হচ্ছে এরকম ছিল শর্তটা, যদি এ জি এর উপাদান হয়। হ্যাঁ দেখো, এ যদি জি এর উপাদান হয় আর আবার হচ্ছে আমাদের শর্তটা এরকম ছিল, এর জন্য এটা মনে আছে হয়তো বা, না হলেও দেখে নিবা, তারপর আমি একটু দেখাই, এখানে দেখানো দরকার। এ জি এর উপাদান, হ্যাঁ, জন্য একটি উপাদান এই বি বিলংস টু জি থাকবে যেন, এগুলা লেখা নেওয়ার দরকার নাই, এটা জাস্ট মনে করাই দিচ্ছি, যেন এরকম আর কি, যে এ স্টারিক বি ইকুয়াল হচ্ছে তোমার বি স্টারিক এ ইকুয়াল হচ্ছে ই। এর মানে কি দেখো, এখানে দেখো এ কে হচ্ছে বির সাথে গুণ করতেছি, আবার বি কে এর সাথে গুণ করতেছি, করে আমার হচ্ছে কি হচ্ছে, ই হচ্ছে। কখন হবে, যখন কি হবে, এই বি যেটা আছে, হ্যাঁ,
এই বিটা যদি হচ্ছে এর বিপরীত হয় তাহলে এ গুণন তোমার হচ্ছে এ ইনভার্স যখন হবে তখনই তো ই হবে। আবার এখানেও এই যে যে বিটা আছে, এখানে যে বিটা আছে আর এখানে যে এটা আছে, এই এটা যদি এই বি এর বিপরীত হয় তাহলে বি গুণন কি বি ইনভার্স। ওহো, বি ইনভার্স, তাহলেও তো এখানে কি হবে ই হবে। তার মানে এখন আমাদেরকে এমন একটা উপাদান নিয়ে আসতে হবে, এই ইনভার্স উপাদান নিয়ে আসতে হবে, এরকম ইনভার্স উপাদান এটা হচ্ছে এইচ এর মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের বিপরীতের অস্তিত্ব বিধিটা কি মেনে চলবে। তো সেই কাজটা আমরা এখন করার চেষ্টা করব। ওকে, ওকে দেখো আচ্ছা, আমরা উপর থেকে দেখলাম কি যে ইটা হচ্ছে কি এইচ এর মধ্যে থাকে, তাই না? 3 নাম্বার শর্ত থেকে আমরা দেখলাম। তাছাড়াও তোমরা জানো যে প্রতিটা গ্রুপের উপাদান যেগুলা হয় সেই উপাদানগুলোর মধ্যে অবশ্যই একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকে। তো এছাড়া আমরা উপরেই পাইলাম যে হচ্ছে ইটা হচ্ছে এইচ এর উপাদান, তো এই জন্য আমরা লিখলাম যে এখানে হচ্ছে আমাদের ই এইচ এর উপাদান। হ্যাঁ, আবার এ বিলংস টু এইচ। আচ্ছা, প্রদত্ত শর্তটা আমরা একটু লিখে নেই আগে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা এটা লিখি যে প্রদত্ত শর্ত, প্রদত্ত শর্ত দ্বারা শর্তটা কি ছিল বলতো, যে এ কমা বি, ফর অল এ কমা বি বিলংস টু হচ্ছে এইচ, বা এ বি ইনভার্স হচ্ছে কি বিলংস টু এইচ। এখন আমরা লিখি যে এখন ই বিলংস টু এইচ। আবার আমরা যদি লিখি, এটা তো এখান থেকে পাইছি সেটা বললাম, আবার হচ্ছে আমরা যদি দেখি যে এ বিলংস টু যদি এইচ হয় তাহলে এ ইনভার্স যেটা সেটাও এইচ এর মধ্যেই আছে। হ্যাঁ, তো এটাও হয়। তো এর আগে আমরা এটাকে একটু এইভাবে লিখবো আর কি, যে এ বিলংস টু এইচ, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো দুইটা বিষয়, এখান থেকে দেখো দুইটা বিষয়। এখানেও তোমরা এটা লিখতে পারো, এটা লিখতে পারো, সমস্যা নেই। আমি যেটা লিখলাম না, এটা তোমরা এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। যে এ বিলংস টু এইচ, তাহলে এ ইনভার্সটা হচ্ছে কি হবে তোমার এইচ এর মধ্যে থাকবে। হ্যাঁ, মানে এ যদি এইচ এর মধ্যে থাকে তাহলে বিপরীতের আমরা হচ্ছে ইনভার্স ল অনুযায়ী আমরা কি পাই, এ ইনভার্সটা এইচ এর মধ্যে থাকবে, এটা তো তোমরা জানো। এখন দেখো এখানে তিনটা বিষয়, কয়টা বিষয়, যে এইচ এর উপাদান ই, এইচ এর উপাদান এ, কমা এইচ এর উপাদান কি এ ইনভার্স। তাহলে তোমরা একবারে লিখতে পারো যে বা তোমরা হচ্ছে এ ইনভার্স বিলংস টু এইচ লিখতে পারো না? এটা দেখো এই শর্ত অনুযায়ী, দেখো এই শর্ত অনুযায়ী, এই শর্তটা অনুযায়ী দেখো এখানে যে এ আর বি বিলংস টু যদি এইচ হয় তাহলে এ বি ইনভার্স বিলংস টু এইচ। তো এখানে এর জায়গায় এখন হচ্ছে তুমি ই লেখো, আর এই বি এর জায়গায় হচ্ছে এ ইনভার্স লেখো, তাহলে কি হবে, এইটা হবে। হ্যাঁ, এটা আসতেছে না, দেখো আসতেছে। তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি, এই জন্য আমরা লিখছি। ওকে, তাহলে এটা আমাদের লেখার প্রয়োজন নাই, এটা জাস্ট এই পর্যন্ত এটা আমাদের লিখলেই হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বা ই এ ইনভার্স বিলংস টু এইচ, বা তাহলে ইর সাথে আইডেন্টি এলিমেন্টের সাথে যেটা গুণ করব সেটাই হবে। হ্যাঁ, তাহলে এ ইনভার্স গুণ করছিলাম, তাহলে বিলংস টু কি এইচ। অতএব আমরা ওই যে যেটা বললাম, যেটা পাইছি
হ্যাঁ, তাহলে এটা কি আমাদের বিপরীতের অস্তিত্ব বিধি মেনে চলে। তো ওই জন্য আমরা লিখবো অতএব এইচ এর প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান এইচে বিদ্যমান। তাহলে আমাদের যে লটা ছিল বিপরীতের অস্তিত্ববিদে, সেটাও কি এই এইচ মেনে চলে। তার মানে আমরা কি বুঝলাম, যে এইচ হচ্ছে আমাদের প্রশ্নে বলছে যে এইচ হচ্ছে আমাদের গ্রুপের জি এর উপসেট, 1 নম্বর শর্ত। মানে উপগ্রুপ হওয়ার জন্য 2টা শর্ত। আমরা কি বলছিলাম, উপগ্রুপ হওয়ার জন্য 2টা শর্ত। একটা হচ্ছে উপসেট হবে, উপসেট, আর এটা হচ্ছে কি এই এইচ নিজেই গ্রুপ হবে। যদি হয় তাহলে এই পুরাটারে, এই পুরা এইচ রে আমরা বলতে পারবো হচ্ছে কি উপগ্রুপ বলতে পারবো। তাহলে এখন আমরা প্রশ্ন তো আমাদের যেটা বলছিল সেটা আমরা লিখবো, যে যেহেতু এই সাবসেট জি, মানে গ্রুপের উপসেট হচ্ছে কি এইচ, 1 নম্বর শর্ত কমপ্লিট, এর প্রশ্ন থেকেই। এবং একটি গ্রুপ, হ্যাঁ, এবং কি একটি গ্রুপ, মানে এই এবং এইচ লিখতে পারো, এবং এইচ একটি গ্রুপ। সুতরাং তাহলে এই গ্রুপটাও মানলো, কারণ কি আমরা এই যে 4টা শর্ত আমরা ফিল আপ করে দেখাইলাম যে এইচ হচ্ছে 4টা শর্তই মানে। তাহলে গ্রুপ ও উপসেটও, তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং তাহলে এইচ একটা কি উপগ্রুপ, এইচ জি এর উপগ্রুপ। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করে ফেললাম। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের ক্লাস বড় হইলেও কি আমরা একদম বেসিক সহকারে একটু শেখার চেষ্টা করি, ফলে আমাদের হচ্ছে এই প্রশ্নগুলো একবার দেখলে আমাদের মাথায় গেঁথে যাবে। আর অ্যাবস্ট্রাক্ট, আমি আবারও বলছি যে অ্যাবস্ট্রাক্ট যেহেতু বেসিক বিষয় এবং থিওরাম, এগুলো হচ্ছে আসলে কখন কোথায় থেকে কি হচ্ছে, কোন লাইনের পর কি হচ্ছে, এটা এইভাবে মনে রাখাটা সম্ভব না। এই জন্য বেসিক সহকারে আমাদের বুঝতে হবে। বেসিক সহকারে বুঝলে আসলে এটা হচ্ছে আমাদের মাথায় গেঁথে নেওয়া কি খুবই ইজি ব্যাপার। তাহলে আমাদের যদি উপগ্রুপ আমাদেরকে যদি করতে বলে, তাহলে এই যে শর্ত দেওয়া থাকবে, এই শর্তটা আমরা হচ্ছে কি এই গ্রুপের শর্ত থেকে শর্তটা নিয়ে আসার চেষ্টা করব। এই শর্ত আসার পরে আমরা হচ্ছে এইচ কে অপোজিট বিবেচনা করে এই শর্ত দ্বারাই আমরা হচ্ছে গ্রুপ হওয়ার জন্য যে 4টা শর্ত ফিল আপ করতে হয়, সেই 4টা শর্ত আমরা হচ্ছে কি একে একে করব। করলেই আমরা দেখবো যে সবগুলো শর্তই মানছে, তখন আমরা বলবো যে এই হচ্ছে কি এইচ একটা জি এর উপগ্রুপ। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পেইড বেসের ভর্তি রানিং আছে, যে কোনো সময় যে কেউ চাইলে আমাদের পেইড বেসে যুক্ত হয়ে যেতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01824299077, এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদেরকে পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।